ম্যাডামের কথা শুনে খুব অবাক হয়ে যায় দীপ। কি, বুঝতে পারছো না? 1 মাসের নোটিশ না দিয়ে কাজ ছাড়লে 50,000 টাকা জরিমানা দিতে হবে। ক্রূর হাসি হেসে বলল রনিতা ম্যাডাম। 50,000! মুখ দিয়ে বেরিয়ে আসে দীপের। সে তো ভাবতেই পারেনি সামান্য ড্রাইভারের কাজে ঢোকার জন্যও এরকম এগ্রিমেন্ট তৈরি হয়। অজিতবাবু তাকে কাগজে সাইন করতে বলেছে, সেও সাইন করে দিয়েছে। এটা নিশ্চয়ই তার ভুল হয়েছে, পড়ে তারপর সাইন করা উচিত ছিল। খানিকটা দমে গেল সে। তারপর ক্ষণিকের জন্য মনে মনে হিসেব করে পরক্ষণেই আবার বলল, ঠিক আছে, দিয়ে দেব। 1 সপ্তাহের মধ্যেই আমি আপনাকে টাকা দিয়ে এখান থেকে চলে যাব। দীপ বেরিয়ে যেতেই রাগে ফুঁসতে লাগলো রনিতা। সামান্য একটা ড্রাইভারের এত তেজ! আমাকে প্রত্যাখ্যান করে! আমার একটু সঙ্গ পাওয়ার জন্য কত পুরুষের জিভ দিয়ে জল গড়ায়! দাঁতে দাঁত চেপে বলল রনিতা, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কিভাবে বাঁকাতে হবে তা তার ভালোই জানা আছে। অজিতবাবুকে ডেকে পাঠালো রনিতা। কিছু কাজের দায়িত্ব দিয়ে তাড়াতাড়ি সেটা করতে বলল। এর ঠিক 4 দিন পর দীপের কাছে খবর এলো তার বাবার খুব গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে। খবরটা পাওয়া মাত্র সে রুদ্ধশ্বাসে ছুটে গেল হসপিটালে। আইসিইউতে বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়ল সে। ডাক্তার জানালো চোট খুব সাংঘাতিক এবং এখনই অপারেশন না করলে হয়তো বাঁচানো যাবে না। আপনি এখনই অপারেশন শুরু করুন, যত টাকা লাগে আমি দিয়ে দেব, কাঁদতে কাঁদতে বলল দীপ। বাবাকে সে কোনো মতেই হারাতে পারবে না। মুখে বললেও এবার কিন্তু সত্যিই চিন্তায় পড়ে গেল দীপ। 2 লাখ টাকা এখনই কোথায় পাবে সে? অনেকক্ষণ চিন্তা করার পরও কোনো আশার আলো দেখতে পেল না সে। এদিকে হসপিটাল থেকে ক্রমাগত চাপ দিচ্ছে অন্তত 50,000 টাকা ডিপোজিট না করলে অপারেশন শুরু করা যাবে না। অনেক ভেবে ম্যাডামের বাড়িতে এসে তার সঙ্গে দেখা করল দীপ। আমার বাবাকে আপনি বাঁচান ম্যাডাম। রনিতা ম্যাডামের পা ধরে কাতর আবেদন জানালো সে। সব শুনে তাকে টাকা দিতে রাজি হলো ম্যাডাম। কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার যত টাকা লাগে আমি তোমাকে দেব, কিন্তু তোমাকে আমার একটা কথা রাখতে হবে। আপনার সব কথা আমি শুনবো ম্যাম, আপনি তাড়াতাড়ি টাকাটা দিন, দেরি হলে আমার বাবাকে বাঁচানো যাবে না। হাত জোড়ো করে কাতর গলায় বলল দীপ। মনে থাকে যেন, আমি যখন যা বলবো সব তোমাকে শুনতে হবে, আমার কথা মতো কাজ করতে হবে, নিষ্ঠুর গলায় বলল রনিতা। ম্যাম কি বোঝাতে চাইছে সব বুঝতে পারল দীপ। ম্যাডামের প্রতি ঘৃণায় ভরে গেল তার মন। কিন্তু তার এখন এসব নিয়ে ভাবলে চলবে না। বাবাকে যেমন করেই হোক বাঁচাতে হবে। আপনি যা বলবেন আমি তাই করব, বলে টাকাটা নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো সে। কুটিল একটা হাসি খেলে গেল রনিতার মুখে। তার সঙ্গে ঝামেলা করে আজ পর্যন্ত কেউ পার পায়নি। আর দীপ তো একটা বাচ্চা ছেলে। বিমান চৌধুরীর মতো দুধে বিজনেসম্যানকে বোকা বানিয়ে তার একমাত্র ছেলেকে বিয়ে করেছিল সে। তার এখনকার লিগ্যাল হাজব্যান্ড দেবদূত চৌধুরী তখন বিদেশে চাকরি করে। বিদেশিনী জেনেটকে ভালোবাসে এবং তাকেই বিয়ে করতে চায়। বিমান চৌধুরীকে মিথ্যে রেপ কেসে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক প্রকার জোর করেই দেবদূতকে বিয়ে করেছিল সে। প্রায় কান্নাকাটি করা শুরু করে দিয়েছিল দেবদূত। জেনেটকে কিছুতেই ঠকাতে পারবো না আমি, ওকে আমি ভীষণ ভালোবাসি। দেবদূতের করুণ আরতিতে সেদিন হা হা করে হেসে উঠেছিল রনিতা।
তারপর বাচ্চাদের গাল টিপে দেওয়ার মতো করে দেবদূতের গাল টিপে বলেছিল, শোনো চকোলেট বয়, তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছে নেই আমার, কিন্তু তোমার এই এত বড় সম্পত্তির ভাগ তো আমি ছাড়তে পারবো না। তাই আমি কথা দিচ্ছি, তোমার সঙ্গে শুধু টাকার সম্পর্কই থাকবে আমার। তারপর কাগজে সই করে নামমাত্র একটা বিয়ে করে কয়েকদিন পরই আমেরিকা ফিরে যায় দেবদূত। কেউ কারো কোনো ব্যাপারে কোনো দিন নাক গলাবে না, এরকমই শর্ত হয়। রনিতার তুরুপের তাস ছিল শ্বশুরমশাইয়ের রেপ কেসের মিথ্যে সাক্ষী। মিথ্যে হলেও ব্যাপারটা জানাজানি হলে যে কেচ্ছা কেলেঙ্কারি হবে তার ভয়েই চৌধুরী বাড়ির সবাই চুপ করে থাকে। আবার বাবা মারা যাবার পরেও দেবদূত রনিতার বিরুদ্ধে কোনো দিন যেতে পারে না, কারণ বিদেশে সে জেনেটকে বিয়ে করেছে। দেশে তার বিবাহিত স্ত্রী আছে, সেটা বেশি জানাজানি হলে তার বিপদ হতে পারে। তাই সেও রনিতাকে কোনো দিন ঘাঁটাবে না কথা দিয়েছে। উল্টে মাসে মাসে ভালো পরিমাণ টাকা রনিতাকে পাঠাইছে। রনিতার মতো মেয়েকে চুপ করাতে এটুকু তাকে করতেই হয়। এছাড়াও বিমান চৌধুরীর অর্ধেক সম্পত্তি আর শখের বাগান বাড়িটা দখল করে নেয় রনিতা। আর তারপর থেকেই রিক্সাওয়ালার মেয়ে রনিতা হালদার রনিতা চৌধুরী সেজে রানীর মতো জীবনযাপন করে আসছে। তার যখন যা ইচ্ছে হয় সেটাই সে করে, কারো পরোয়া করে না সে। অনেক ছোটবেলাতেই রনিতা বুঝে গেছিল তার চেহারাটা তার সম্পদ। 15-16 বছর বয়স থেকেই তার জন্য বিয়ের সম্বন্ধ আসতে শুরু করেছিল। আবার গরিব বলে অনেকে ফোকটে মজা নিতে চাইতো। সেই থেকেই নিজের সুন্দর চেহারাটা সে কাজে লাগিয়ে আসছে। যাই হোক, এদিকে অপারেশন শুরু হলো দীপের বাবার। বাইরে বসে বসে নিজের দুর্ভাগ্যের কথা চিন্তা করতে লাগলো দীপ। ম্যাডামের হাত থেকে যে তার মুক্তি নেই এটা সে ভালোই বুঝতে পারছে। কয়েকদিন পর বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেল, কিন্তু ম্যাডাম দীপকে কিছুতেই দুদিনের জন্য ছুটি দিল না। দরকার হলে বাবার দেখাশোনার জন্য লোক রেখে দাও, তোমার যাওয়া হবে না। শেষ পর্যন্ত তাই করতে বাধ্য হলো দীপ। একটা নার্সের ব্যবস্থা করে দিল। তোর ম্যাডাম খুব ভালো মানুষ বাবা, তুই মন খারাপ করিস না, নার্স আমার দেখাশোনা ভালোভাবেই করছে, তুই মন দিয়ে কাজ কর, বেশি চিন্তা করিস না। বাবার কথা শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে দীপ। কোনো কথা বলতে পারে না। সেই রাতেই আবার ম্যাডামের ঘরে ডাক পড়ল দীপের। আপনার যা ইচ্ছে করুন, কিন্তু ওরকম নেশা করাবেন না আমাকে, করুণ গলায় বলল দীপ। ঠিক আছে, তাই হবে। সে রাতেও দীপের শারীরিক সান্নিধ্য উপভোগ করল রনিতা। ধীরে ধীরে দীপ যেন তার প্রতি রনিতার আকর্ষণ আরও বাড়িয়ে দিচ্ছে। দীপের বলিষ্ঠ পুরুষকার চেহারা যেন তার শরীরের খিদে বাড়িয়ে তোলে, তাকে একেবারে পাগল করে দেয়। প্রতি রাতেই দীপকে এবার কাছে পেতে চাইল সে। এদিকে নিজের ইচ্ছের বিরুদ্ধে চলতে চলতে এক সময়ে দীপের মনে নিজের প্রতি ঘৃণা জন্মাতে থাকলো। নিজেকে তার ম্যাডামের বিকৃত কামনা চরিতার্থ করার মেশিন বলে মনে হতে শুরু করলো। ভয়ঙ্কর এই মহিলার থেকে কিভাবে নিষ্কৃতি পাবে দিনরাত শুধু তাই ভাবতে থাকে সে। এখন সব কিছু ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছে করে তার, কিন্তু ম্যাডামের কাছ থেকে সে যে এত টাকা ধার নিয়েছে তা শোধ না দিতে পারলে তো ম্যাডাম তাকে ছাড়বে না। এমনকি রনিতা তাকে এরকমও ভয় দেখিয়ে রেখেছে যে দীপকে না পেলে দীপের বাবার উপর সে প্রতিশোধ নেবে।
এরপর একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ল দীপের বাবা। অনেক অনুরোধ করেও বাবাকে দেখতে যাওয়ার জন্য ছুটি পেল না দীপ। ভেতরে ভেতরে ভীষণ ক্ষেপে গেল সে। আর নয়, এবার সে একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। দুপুরে ম্যাডামকে ব্যাংকে ছেড়ে বাইরে ওয়েট করার সময় পাশেই দোকান থেকে একটা ধারালো ছুরি কিনল সে। কোনো মতে যাতে রনিতার তাকে সন্দেহ না হয় সেটা দেখতে হবে। তাই সেদিন রাতে কোনো রকম সংকোচ ছাড়াই উদ্দাম মিলনে মাতল সে। রনিতা প্রচণ্ড খুশি, যদিও দীপকে প্রথমবার এরকম অতি সক্রিয় হয়ে উঠতে দেখে তার একটু সন্দেহ হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে সে বুঝল সন্দেহের কোনো কারণ নেই। নিজেকে একেবারে সঁপে দিল সে দীপের কাছে। পরের দুদিন ম্যাডামের সঙ্গে যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করল দীপ। রনিতা ভাবল ধীরে ধীরে দীপ তার প্রতি আকৃষ্ট হচ্ছে। তৃতীয় দিন সকাল থেকে দীপের বুকের ভেতর প্রচণ্ড আলোড়ন শুরু হলো। আজই রনিতার খেল খতম করে ছাড়বে সে। পরিণতি যে ভয়ঙ্কর হবে তা সে ভালোই বুঝতে পারছে, কিন্তু সে আর কোনো কিছুকে ভয় পায় না। ফোনে বাবার সঙ্গে যতটা সম্ভব স্বাভাবিকভাবে কথাবার্তা সেরে নিল সে। তুমি নিজের খেয়াল রেখো বাবা, আমি ভালো আছি বলতে গিয়ে গলাটা সামান্য কেঁপে গেল তার। বাবাকে হয়তো সামনে থেকে আর কোনো দিন সে দেখতে পাবে না। আপনি সত্যিই খুব সুন্দর ম্যাডাম। রাতে ম্যাডামের ঘরে ঢুকে মায়াবী আলো আঁধারিতে ফিসফিস করে ম্যাডামের কানের কাছে বলল দীপ। রনিতার সারা শরীরে শিহরণ খেলে গেল। একটু একটু করে তাকে উন্মুক্ত করতে লাগলো দীপ। চরম আবেশে চোখ বন্ধ করে নিল রনিতা। এর আগের 3 রাতে দীপ একজন সবল পরিণত পুরুষের মতো আচরণ করেছে, আজকেও তার ব্যতিক্রম হলো না। ধীরে ধীরে ম্যাডামকে সুখের সাগরে ভাসিয়ে দিল সে। সবশেষে চূড়ান্ত তৃপ্ত রনিতা যখন চোখ বন্ধ করে তাকে জড়িয়ে শুয়ে আছে, সেই সময় দীপ পাশের টেবিলে রাখা ছুরিটা নিয়ে বসিয়ে দিল তার বুকে। আর্তনাদ করে উঠল রনিতা। উঠে বসে চরম ক্রোধে বারবার তাকে আঘাত করতে লাগলো দীপ। পাগলের মতো তার বুকে পেটে বারবার ছুরি মারতে লাগলো যতক্ষণ না তার রাগ শান্ত হয়। প্ল্যান করেই আজ 3 দিন এই সময় মিউজিক বাজানোর আবদার ধরেছিল সে রনিতার কাছে। আজও রোমান্টিক একটা গান বাজছে, তাই রনিতার আর্তনাদ বাইরে শোনা গেল না। পরের দিন পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে গেল দীপকে। যদিও ছুরিটা পুলিশ পায়নি, কিন্তু ফরেনসিক বিশেষজ্ঞরা রনিতার ঘরে দীপের উপস্থিতির অনেক প্রমাণ পেয়ে যায়। জেল হয় দীপের। খবর পেয়ে একেবারে ভেঙে পড়েন দীপের বাবা। প্রায় 1 মাস পর একদিন এক ব্যক্তি জেলে দীপের সঙ্গে দেখা করতে আসেন। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব ভেবে পাচ্ছি না। ওই ভয়ঙ্কর মহিলার হাত থেকে আমাদের বাঁচিয়েছ তুমি। দীপের হাত ধরে হাসি মুখে বলেন সুপুরুষ সেই ব্যক্তি। অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে দীপ। আমি দেবদূত চৌধুরী। এতদিনে আমার রাহু মুক্তি হলো। বিদেশে বসে খবরটা পেয়েই ছুটে এসেছি। কিচ্ছু চিন্তা করো না, আমি তোমাকে ঠিক ছাড়িয়ে আনব। তার জন্য যত টাকা খরচ হয় হোক। দীপকে অনেক আশ্বাস দিয়ে সেদিন চলে গেলেন তিনি। এর কয়েকদিন পরই দীপের দুঃস্বপ্নের রাত শেষ হয়। দেবদূত তার কথা রেখেছেন। দীপকে জেল থেকে ছাড়িয়ে তার বাবার কাছে পাঠিয়ে দিয়েছেন তিনি। দেবদূতের অনেক অনুরোধেও তার থেকে কোনো আর্থিক সাহায্য নেয়নি দীপ। বড়লোকদের তার আর কোনো ভরসা নেই। তার চেয়ে ভিক্ষা করে খাবে, সেও ভালো।